নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন 4 দিনের রিমান্ডে, কারাগারে সালমান, আনিসুল, মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর। কুষ্টিয়ার মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রীর মৃত্যু, গুরুতর আহত 1, গাড়ি জব্দ হলেও পালিয়েছে চালক। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ। 1 নভেম্বর থেকে পলিথিন কারখানায় চলবে অভিযান, ডিসেম্বরের মধ্যে সচিবালয় হবে প্লাস্টিক মুক্ত, জানালেন পরিবেশ উপদেষ্টা। অর্থনৈতিক খাত সংস্কারে এবার অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ালো আইএফসি, এনবিআর, ব্যাংক ও জ্বালানি খাতেও সহায়তার আশ্বাস। এবং হাসান নাসরাল্লাহ হত্যায় মধ্যপ্রাচ্য উত্তেজনা, ঐতিহাসিক টার্নিং পয়েন্ট বললেন নেতানিয়াহু, প্রতিশোধের হুঙ্কার ইরানের। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি। রোববার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। মাহমুদুর রহমান জানান, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, আইনিভাবে মামলা মোকাবেলার কথাও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় আদালত চত্বর। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। সকাল 10টার পর সহকর্মীদের নিয়ে আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। উদ্দেশ্য, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা। এজলাসে ওঠার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিনিয়রের সাংবাদিক। জানান, সব মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতে মাহমুদুর রহমান জামিন চাননি জানিয়ে তার আইনজীবী বলেন, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্যই ফাঁসানো হয়েছে তাকে। আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। এদিকে রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনে প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এখানে তাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য এই সুনির্দিষ্ট দেখানো হয়েছে আমরা মনে করি। এটা আইনানুগ কোনো আদেশ হচ্ছে না। আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব। এছাড়া মিরপুর থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩:৩০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন। অধিবেশনের ফাঁকে সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গেল 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি।
কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার সকালে শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাস চালক। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দর্শক, সংবাদটি এখনো এসে আমাদের হাতে পৌঁছায়নি। আমরা এখন পরবর্তী সংবাদে চলে যাব। ভারতের উজান থেকে নামার ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানিও। এতে প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসতবাড়িতেও উঠেছে পানি। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা আমন ও মৌসুমি ফসল। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদী। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসতবাড়িতে উঠেছে পানি। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। গতকাল থেকে পানি আসার পরে আমাদের নৌকা নাই, ভেলা নেই, আমাদের চলাফেরা করা খুব সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা। বাড়ির রান্নাঘর তলে গেছে, টিউবওয়েল, হাঁস মুরগি ভাসি যায়, গরু ছাগল নিয়ে সমস্যা, সবকিছু মানে সমস্যা। একটু পানি ঢেকুশ হইলেই আমাদের রাস্তার মধ্যে এক কোমর পানি, আমরা কোথায় যাব? পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে উত্তরের জেলাগুলোর নদী তীরবর্তী মানুষ। পানিতে তলিয়ে গেছে রোপা আমন সহ মৌসুমী সবজি ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। মনে করেন বৃদ্ধ মানুষের সমস্যা, গরু ছাগলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছি আমরা এই পানি হঠাৎ আসার কারণে। আমার 2.5 একর মাটির ধান তলে গেছে। হ্যাঁ, ধান পাওয়া যাবে কি না যাবে এটা কোনো উদ্দেশ্য নেই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা সহ অন্য নদীতেও বেড়েছে পানি। নিম্নাঞ্চল ডুবে তলিয়েছে ঘরবাড়ি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আউশ ধান সহ শাকসবজি ক্ষেত। আমাদের ফসল এ পর্যন্ত মেলা কিছু ডুবেছে, শাক সবজি এবং কলা, বেগুন, তোড়া যাই কিছু ছিল। বন্যা এবছর যে ভাঞ্জা আছে, অন্য বছর এরকম দীর্ঘস্থায়ী ভাঞ্জা ছিল না। ক্ষতির কোনো শেষই নাই, এমন ক্ষতিকর আমরা এখানে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরো দুর্ভোগ ও ফসলহানির শঙ্কা করছেন স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার সকালে শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাস চালক। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বাড়ি জুড়ে মাতম আর এলাকা জুড়ে শোকের ছায়া। রোববার সকালে মক্তবে কোরআন শিখতে যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কুঠিপাড়া গ্রামের 2 বোন তানজিলা ও মারিয়া সহ 5 শিশু শিক্ষার্থী। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে পড়ে যায় রাস্তার পাশের পুকুরে। এতে ঘটনাস্থলেই মারা যায় মিম। আশঙ্কাজনক অবস্থায় অন্যদের খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা, বিথি ও সাদিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন। শিশু সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের মা। থামানো যাচ্ছে না কান্না। 4 কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু মানতে পারছেন না স্থানীয়রাও। সকালবেলা কোরআন শরীফ পড়তে গেছিল এই যে মসজিদে, 6:30 থেকে কোরআন শরীফ পড়ে বাড়ায় আসতে, আর এই মাইক্রো আসে, একটা মাইক্রোতে 5টা ছেলে পেলে, একটা ছেলে 4টে মেয়ে, 4টে মেয়ে, 5টায় মেয়ে, তা 4জনই মারা গেছে, আর একজন মনে হয় এখনো বাইসি আছে, তবে ঢাকা মনে নেচ্ছে আর কি, ওটা বাঁচার সম্ভাবনা নাই। 4:30 দিক মসজিদে কোরআন শরীফ পড়ে চলে আসতেছিল। এর মাঝে ওই মসজিদ ছাড়া ধরেন 100 ফিট তফাৎ আসার পরেই সরাসরি মাইক্রো আসি আপনার বাধা দিচ্ছে। একটা না 5-5টা জীবন আছে, এর বিচার তো চাই আপনারা ধরে বিচার করেন। একটা মা 5টা মারবো কালি গলা চলে গেছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাসটির চালক। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানায় পুলিশ।
6:30 সময় সে মাইক্রো যার সাইড, যেটা বাম সাইডে থাকার কথা, সে বাম সাইডে না থেকে সে ডাইন সাইডে আসে এই যে 5জন ছাত্রী এদের উপরে তুলে দেয় এবং মাইক্রোটা পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ছাত্রী মারা যায়, আর বাকি 3জন খোকসা হাসপাতাল এবং পুষ্টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার পরপরই মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেছে, তাকে ধরা সম্ভব নয়। তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে। খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এক সেমিনারে তিনি একথা জানান। এর আগে পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প পণ্য সহজীকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক মেলা উদ্বোধন করেন তিনি। এ সময় পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি পাট ও পাটজাত পণ্য ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান উপদেষ্টা। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এখনো নেই। এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। একই সাথে জ্বালানি খাত, এনবিআর সংস্কার এবং আর্থ সামাজিক উন্নয়নে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। রোববার সচিবালয় IFCর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা বলেন, IFC কত টাকা সহায়তা করবে সে বিষয়ে সেখানে সিদ্ধান্ত হবে। এজন্য বাংলাদেশকে কিছু কাজ করতে হবে। আরো কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা সহায়তা দিতে চায় বলেও জানান তিনি। IFC আসছিল এবং বিশ্ব ব্যাংক কি কি কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এনবিআর রিফর্ম, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর IFCর সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এগুলো বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরো আলোচনা করব। গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর তা না হলে সেটা হবে দুঃখজনক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। সতর্ক অবস্থানে থাকবে বিএনপি নেতাকর্মীরা। জিয়া মঞ্চ 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে জিয়া মঞ্চ নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে হবে। পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা সাবঅর্ডিনেট করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। ওরিয়ন গ্রুপের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সম্প্রচার করা মামলায় দেশ টিভির প্রতিবেদক সাদাত নিশাত সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতি। সম্প্রতি দেশ টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা দেয় প্রতিষ্ঠানটি।
ওরিয়ন গ্রুপকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মামলা তুলে নিতে হুঁশিয়ারি দেন বক্তারা। জানাতুল মোহনার প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে 500 কোটি টাকা করে 2টি মামলা করে প্রতিষ্ঠানটি। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এবং প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে। একই সাথে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। এর প্রতিবাদে রোববার সকালে সরকারি তিতুমির কলেজের সামনে মানববন্ধন করেন তিতুমির কলেজ, সাংবাদিক সমিতি এবং গণমাধ্যম কর্মীরা। হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। যদি জানিয়ে রাখি, সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ বিষয় নয়। আমরা দেখেছি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর সবসময় সুউচ্চে ছিল এবং থাকবে। ওরিয়ন গ্রুপকে আমরা সতর্ক করে দিতে চাই, সাংবাদিকদের খেপাবেন না। অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, সোজা হয়ে যান। আমলনামা আপনাদের এখনো অনেক বেশি বাকি আছে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে বর্তমান সরকারকে এগিয়ে আসার পাশাপাশি ওরিয়ন গ্রুপকে মামলা তুলে নিতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। এই সাংবাদিকতা বাধা দেওয়া মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে বাধা দেওয়া, মানে দেশের গণতন্ত্রকে বাধা দেওয়া হচ্ছে। আমরা চাই সেটা যেন না হয়। তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সকল সদস্য, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মরত রয়েছে, আমরা সবাই যদি একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আপনারা কোনোভাবেই ঠায় দাঁড়িয়ে থাকতে পারবেন না। অতএব আমরা অবিলম্বে বলে দিতে চাই, আপনারা অবিলম্বে অতি সত্বর এই মামলা উঠিয়ে নেবেন। স্বাধীন সাংবাদিকতার পথে মামলা হামলা বাধা হলেও এর বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্য জরুরি বলেও জানান বক্তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এসালম গ্রুপ নিয়ে কথা বলছেন আইনজীবীরা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোর্টের পারমিশন আমরা এসিসি কে বাদ দিয়ে দিয়েছি, চলমান আছে, চলমান আলো as per suo motu rule issued earlier in 2023, এইটা ওই রিটের আলোকে। কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রেয়ার নিয়ে এসেছিলাম, পার্টিকুলারলি লিস্ট অফ অ্যাসেটস ইন দ্য নেম অফ এসালম গ্রুপ, ফ্যামিলি মেম্বার্স, যেটা আগে বললাম, এবং শেয়ার হোল্ডার ডিরেক্টরস। এই লিস্টটা আমাদের দরকার এই কারণেই, কারণ আমাদের প্রচুর আউটস্ট্যান্ডিং ডেট আছে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে, এগুলো রিকভারির জন্য এই লিস্ট ইমুভেবল প্রপার্টি লিস্ট আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কারণ আমি জানি না কিভাবে কাজটা হয়েছে। এসালম গ্রুপ নিয়ে কথা বলছিলেন আইনজীবীরা, আমরা তখন সরাসরি যোগ ছিলাম সেখানে। ঢাকা মহানগরীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে ডিএমপি। এ কাজে গণমাধ্যম কর্মীরা তার সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রিয়া উৎসব 2024 উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন কমিশনার। তিনি বলেন, ক্যাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, তারা দীর্ঘদিন থেকে ডিএমপির সঙ্গে কাজ করে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশ রাত দিন ঢাকা মহানগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি আমাদেরকে বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ সহ বিভিন্ন তথ্য দিয়ে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন, যার ফলে আমরা বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছি এই ঢাকা মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ। অনিয়মের শেষ নেই এসপি মিজানুর রহমানের। ঢাকা ও গোপালগঞ্জে তার ব্যক্তিগত সম্পদ ও বাড়ির পাহারায় নিয়োগ দিতেন পুলিশ সদস্যদের, এমনকি তাদের নিয়ে করাতে দিনমজুরের কাজও। পুলিশ লাইসেন্সে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করে দিতেন মোড়ক বদলে। অভিযোগ আছে, পুলিশ সদস্যদের বরাদ্দের টাকা আত্মসাৎ করেন তিনি। মিজানের অপকর্ম দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের 2 পর্বে বিশেষ রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান, জনি ও মামুন ইসলাম। পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। 17তম বিসিএস পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন 2006 সালে। এরপর আদালতের নির্দেশে 2022 সালে বনে যান অতিরিক্ত আইজিপি। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। আছে একাধিক রাইস মিল, এগ্রো ফার্ম ও সার কারখানা।
আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের। আমার গোপালগঞ্জের জন্য 2 মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি, 2 মাসের জন্য ছিলাম আর কি, জোরপূর্বক দিয়েছিল। তাই আমাদেরকে পুলিশ হিসাবে না, একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় সে ব্যবহার করতো। ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের। পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ। এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের। উত্তরা, কেরানীগঞ্জ এবং দিয়াবাড়িতে তার 3-4 জায়গায় 4টা বাড়ি আছে। এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে। তার বাসায় যে লেবারের কাজগুলো আছে, ইট, বালি, সিমেন্ট এগুলো উপরে নেওয়া, বিল্ডিংয়ের কাজ করা, এগুলো প্রত্যেকটা কাজ করাইতো। মাটি খোঁড়ার থেকে শুরু করে তার 6 বিল্ডিং পুরা পুলিশ সাপড়া করি। অভিযোগ আছে বাসার গৃহস্থলী কাজও করাতেন পুলিশদের দিয়ে। অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা। যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লোক ক্লোজ করতো, যদি না আসতাম তাহলে পানিশমেন্ট, সাসপেনশন করতো। আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা যাইতো। মুখস্থ একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন, এই কথা বলে আমার কাছে 80,000 টাকা নেয়। ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল, সাসপেনশন করলে 1 লাখ টাকা নিতেন। 1 লাখ 1.5 লাখ টাকার নিচে সাসপেনশন উইথড্র করতেন না। 2024 সালের জাতীয় নির্বাচন সহ 4 ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সদের জন্য বরাদ্দ টাকা। এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন 30% টাকা। একটা 11 লক্ষ টাকার বিল, একটা 9 লক্ষ টাকার বিল, টোটাল 20 লক্ষ টাকা দিয়েছেন। বাকি এখন আমরা 67 লাখ টাকা পাবো। টিএ বিল উনি সর্বনিম্ন আপনার 30 থেকে 35% টিএ বিলে কাটিং দিত। অবৈধ সার কারখানার পাশাপাশি পুলিশ লাইন্সে মিজানের রয়েছে গোডাউন। টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে। প্যাকেজিং করে এগুলো বাহিরে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় দিত, করতো। এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল। উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা করছে। মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী, যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য। সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও। আমরা যারা একটু কথা বলার সুযোগ পাইছি, আমরা একটু কথা বলছি, আমাদেরকে মারার জন্য তারা 200 লোক রেডি করছে এরকম একটা। এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সৎ স্যার ছিল, স্যারদেরকে হুমকি দিয়েছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে। এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি। তবে চাকরি না থাকলেও তেজগাঁয়ের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের। ওটা হ্যাঁ, চাকরিতে নাই আর কি, এখন কাগজপত্র চলতেছে আর কি, শেষ হওয়া পেনশন বা এসপি মিজানের সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকার অজুহাতে কথা বলতে রাজি হননি তিনি। পর্দার বিষয় আছে, এখন আমি কথা বলতে পারছি না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।